আসসালামু আলাইকুম। তাহলে প্রতিদিনের মতো আমরা আজকে শুরু করি। আজকে আমাদের শুরু হবে অ্যাঞ্জাইনা থেকে। হ্যাঁ, অ্যাঞ্জাইনার বাংলা অর্থ কি এটা আগে আমরা জেনে নিই। অ্যাঞ্জাইনা মানে রক্তনালী প্রদাহ। প্রদাহ মানে ইনফেকশন। হ্যাঁ, রক্তনালীতে যদি কোনো ইনফেকশন হয়, বুঝতে পারলো কি এটাকে বলা হয় প্রদাহ। ইনফেকশনের অনেকগুলো ভাগ আছে, যেমন ধরো ইনফেকশন বলতে কোনো একটা জায়গা ফুলে ওঠা, লাল হয়ে যাওয়া, তাপ উৎপন্ন হওয়া, এগুলো সবকিছুকে একসাথে আমরা বলি ইনফেকশন বা পচন ক্রিয়া। এটা এক ধরনের ইনফেকশন। হ্যাঁ, তাহলে অ্যাঞ্জাইনার বাংলা অর্থ হলো রক্তনালী প্রদাহ। তাহলে অ্যাঞ্জাইনার এখানে একটা বিষয় খেয়াল করো, অন্য বই আছে সেটা একটু লিখে নিতে পারো। সেটা হলো অ্যাঞ্জাইনা কখন হয়, কারো যদি রক্তনালীতে, রক্তনালী বলতে কিন্তু হৃদপেশির যে রক্তনালী, হ্যাঁ সেই রক্তনালী, তো রক্তনালীতে কারো যদি 50 থেকে 70% এরকম যদি কোলেস্টেরল জমে যায়, মানে যে খারাপ চর্বিগুলো আছে সেই চর্বিগুলো গলে না আর কি, হ্যাঁ এই চর্বি যদি জমে যায় তাহলে রক্ত চলাচলে বিঘ্ন ঘটে, আর যখনই বিঘ্ন ঘটবে তখনই ব্যথা শুরু হবে। 50 থেকে 70 এর মধ্যে, 70 পার হলে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে হচ্ছে অন্য বই আছে, এটা একটু লিখে নিতে হবে যে যদি 50 থেকে 70 এর মধ্যে কোলেস্টেরল জমে যায় তাহলে ব্যথা শুরু হবে। মানে কারো কারো হলো 50% জমে গেলে ব্যথা শুরু হয়, কারো ধরো 60, 65, 69, 70 এরকম। কেন? যে যারা ধরো বেশি আনন্দ ফুর্তিতে থাকে তাদের দেখা যাচ্ছে 60% জমা হলেও ব্যথা ট্যাথা হবে না, আর যারা একটু দুঃখ মানে মনে কষ্ট এরকম নিয়ে থাকে তাদের খুব তাড়াতাড়ি ব্যথা শুরু হয়ে যায়। কেন? কারণ যখন কেউ মনে দুঃখ থাকে, মনে কষ্ট থাকে, তখন কর্টিসল হরমোন নিঃসরণ হয়, তাই না? আর কর্টিসল হরমোনের কাজ হলো কি রক্তনালীকে সংকুচিত করে ফেলা। এমনিতে চর্বি জমে গেছে, আবার যদি সংকুচন হয় তাহলে কি রক্ত চলাচলে বিঘ্ন ঘটবে, তাই না? এটাই। তাহলে 50 থেকে 70% জমলে তখন ব্যথা অনুভব হয়। এখানে একটা শব্দ দেখো বলা হচ্ছে অ্যাঞ্জাইনা পেক্টোরিস। তো পেক্টোরিস নামকরণটা কেন হয়েছে? ল্যাটিন শব্দ পেক্টাস মানে বুক, ল্যাটিন শব্দ পেক্টাস মানে বুক, ল্যাটিন শব্দ পেক্টাস মানে বুক। তাহলে আমরা বুঝতে পারলাম যে বুকের মধ্যে যে ইনফেকশন হওয়া সেটাই হলো অ্যাঞ্জাইনা পেক্টোরিস। এবার দেখো অ্যাঞ্জাইনার প্রকারভেদ। অ্যাঞ্জাইনা 3 ধরনের হতে পারে, 3 ধরনের হতে পারে। একটাকে বলা হচ্ছে সুস্থত অ্যাঞ্জাইনা। সুস্থত অ্যাঞ্জাইনা মানে কি, যখন তুমি স্বাভাবিক কোনো পরিশ্রম করছো না তখন তোমার ব্যথা অনুভব হচ্ছে না। সব এমসিকিউ স্যার যতগুলো রোগ আছে। হ্যাঁ, এগুলো এমসিকিউ। তাহলে সুস্থত অ্যাঞ্জাইনাটা কি? সারিয়া শুরু তাহলে একটু পরে আসলাম যে আমরা হলো বুকের বিভিন্ন রোগ, তোমার হচ্ছে আগের সমস্যাগুলো বলা দিব অথবা ক্লাস শেষে দেখা নিবা। হ্যাঁ, আচ্ছা তাহলে হচ্ছে অ্যাঞ্জাইনার বিভিন্ন রকমের ধরন আছে। একটা হলো সুস্থত। সুস্থত বলতে বোঝায় যখন কেউ বিশ্রামে আছে, কোনো পরিশ্রম করছে না, তখন ব্যথা হচ্ছে না, কিন্তু যেই মাত্র পরিশ্রম করে তখন তার ব্যথা অনুভব হয়, এটাকে বলে সুস্থত। হ্যাঁ, মানে স্থির অবস্থায় ব্যথা নাই, কিন্তু যখনই সে পরিশ্রম করে তখন তার ব্যথা অনুভব হয়। এই ধরনের অ্যাঞ্জাইনাকে বলে সুস্থত। আর একটা অ্যাঞ্জাইনা হলো অস্থিত। অস্থিত মানে স্থির বা অস্থির যাই থাক না কেন, স্থির বা অস্থির যাই থাক না কেন সর্ব অবস্থায় ব্যথা করে। মানে অর্থাৎ স্থির থাকলেও ব্যথা করে, অস্থির থাকলেও ব্যথা করে, মানে পরিশ্রম করলেও ব্যথা, এমনি স্বাভাবিক রেস্টে থাকলেও ব্যথা। এরকম ধরনের অ্যাঞ্জাইনাকে বলা হবে অস্থিত অ্যাঞ্জাইনা। আর একটা দেখো, হ্যাঁ বলো, বুকে যেহেতু এটা আমরা শুরু করছি বুকের রক্তনালী ইনফেকশন, তার মানে বুকে হবে, তাই না? আচ্ছা, তারপরে হলো আরেকটা দেখো লাস্টে পিনজমেটাল অ্যাঞ্জাইনা। এরকম নাম কেন হলো পিনজমেটাল অ্যাঞ্জাইনা? পিনজমেটাল অ্যাঞ্জাইনা নামকরণ হয়েছে আসলে একজন রোগী, হ্যাঁ একজন রোগী, শুনতে হবে মনোযোগ দিয়ে। হ্যাঁ, সবকিছু বইয়ে থাকে না, কিন্তু হলো হয়তোবা নাও আসতে পারবে, কিন্তু তুমি যখন বিষয়টা ডিপলি ভাবে বুঝবা তখন তুমি জিনিসটা ভুলবা না, তাই কি না? এই জন্যই সবকিছুই যে বইয়ে থাকতে হবে তা না, কিন্তু জ্ঞান অর্জন করতে হবে, তাই না? ডিপলি ভাবে বুঝতে হবে বিষয়টা, এই জন্য মনোযোগ শুনতে হবে। হ্যাঁ, যে পিনজমেটাল অ্যাঞ্জাইনা সাধারণত ছেলেমেয়েরা ধরো সরাসরি মুখস্থ করে যে এটা কি মুখস্থ করছে, হ্যাঁ, কিন্তু আসলে পিনজমেটাল নামকরণটা কেন হয়েছে এটা কিন্তু কেউই সাধারণত কি করে, এটা কিন্তু কেউ জানার ইচ্ছা পোষণ করে না। কিন্তু সায়েন্স মানে তো কৌতূহল, তাই না? তোমাকে জানতে হবে যে কেন এর নাম হলো পিনজমেটাল হলো।
হ্যাঁ না জানলে ভুলে যাও, কখন ভুলে যাও যখন তুমি ব্রেনের সিস্টেমটা কি জানো, ব্রেনের সিস্টেম হলো তুমি ব্রেনকে যখন তুমি বোঝাবা যে আমার এই জিনিসটা খুব দরকার, এটা আমার খুবই প্রয়োজনীয় বিষয়, যখন তুমি ওই জিনিসটার প্রতি ভালোবাসা রাখবে ব্রেন তখন ওটা সেভ করে রাখবে। আর যে জিনিসটা তুমি অবহেলা করে করবা, যে তোমার দরকার নাই, এরকম ভাবে ভালোবাসা না নিয়ে যখন তুমি কোনো কিছু করবা, ব্রেন তখন মনে করবে যে এটা তো আমার সেভ করে রাখার দরকার নাই, তখন ব্রেন যে কাজটা করবে সাথে সাথে সেটা কি করবে, মুছে ফেলবে। আমাদের ব্রেনে এক ধরনের এনজাইমের তো কাজ হলো যে আমরা যা তথ্যগুলো ইনপুট করি না, এনজাইমের কাজ হলো ওগুলোকে মুছে ফেলা। তো সেই জিনিসটা মুছে না, যে জিনিসটা সে ভালোবাসা নিয়ে করে থাকে। তো তুমি যদি পড়াশোনাটা ভালোবাসা নিয়ে করো, যে না এই জিনিসগুলো তো আসলে খুবই ইউনিক, এই জিনিসটা তো আমরা কলেজে পাই না, রাজশাহীতে কোনো প্রাইভেট টিউটর এগুলো বলে না, তাহলে তো আমি এখানে একটা সুযোগ হয়েছে আমার এটা জানার শিখার, তাই না? কেন অর্জনের জন্য। তুমি যদি তোমার ফ্রেন্ডদের সাথে আলাপ করো দেখবে যে সবাই অবাক হবে, জানি তুই তো অনেক কিছু জানিস, আমরা তো জানি না, তা তোমার নাম হবে, তাই না? এগুলো জিনিস মনে রাখার জন্য আরো কি করতে হয়, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে হয়। এই বলতো পিঞ্জামেটার নামকরণ কেন হলো, বই তো নাই, তাই না? তাহলে তুমি যখন এটা একটু শেয়ার করবা, আলাপ করবা, তখন কি হবে, তখন তার তোমার হচ্ছে ওটা আরো বেশি মনে থাকবে। তো এই ভালোবাসা না থাকলে ভুলে যাবে, ভালোবাসা থাকলে মনে থাকবে। এটা কি জানো, এই ব্রেনের সিস্টেমটা এটা। হ্যাঁ, তাহলে পিঞ্জামেটার নাম হচ্ছে আসলে যে এখানে দেখো শুধু এইটুকু বলা আছে, বিশ্রামের সময় কিংবা ঘুমের মধ্যে বা ঠান্ডার কারণে ব্যথা হয়। ঘুমায় আছে বা বিশ্রামের সময় ব্যথা হচ্ছে। সাধারণত আগের বলা ঘুমায় থাকলে ব্যথা হতো না, এটা ঘুমের সময় ব্যথা হয়, আবার হলো বিশ্রামের সময় ব্যথা হয়, আবার ঠান্ডা লাগলেও ব্যথা হয়। তো এইটা হয়েছিল একজন লোক যার নাম মাইরন পিঞ্জমেটাল। এটা এটা যদিও একজন বৈজ্ঞানিক, ইনি একটা রোগীর এরকম হিস্ট্রি পেয়েছিলেন। হ্যাঁ, একজন ডাক্তার বৈজ্ঞানিক আর কি, ডাক্তার কিন্তু বৈজ্ঞানিক। তো তিনি হচ্ছে এটা পেয়েছিলেন একটা রোগীর। তো এই জন্য তার নাম অনুযায়ী এই রোগের নাম হচ্ছে পিঞ্জমেটাল। বুঝে গেল? তাহলে মাইরন পিঞ্জমেটাল। এবার দেখো অ্যাঞ্জাইনার লক্ষণ, এটা সৃজনশীল হিসেবে অ্যাঞ্জাইনার লক্ষণ এবং প্রতিকার সৃজনশীল। দেখো এখানে লক্ষণগুলা মধ্যে 2 নম্বর পয়েন্টটা একটু বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। 2 নম্বর পয়েন্ট যে ব্যথা একবার শুরু হলে 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়। ব্যথা যদি একবার শুরু হয় 5 থেকে 30 মিনিট ধরে চলবে, এটা একটা অ্যাঞ্জাইনার লক্ষণ। হ্যাঁ, যে ব্যথা হলে এরকম হবে। আবার কি হবে, বমি বমি ভাব হবে, মাড়িটারি ব্যথা করবে, বাহুতে ব্যথা করবে, বগল পর্যন্ত ব্যথা করবে, আর তারপরে বমি বমি ভাব আসবে, খাবার অরুচি হবে। এই ধরনের সমস্যাগুলো যখন দেখা দেবে তখন হচ্ছে তাকে বুঝতে হবে যে, আর ব্যথার সাথে কি জ্বালা পোড়া করবে, জ্বালা পোড়া মানে জ্বলবে। আর উদফলক স্টার্নাম, এই জিনিসটা কি বলা হয়, উদফলক স্টার্নাম, এই যে কঙ্কাল আছে না, এই কঙ্কালের পিছন দিকে ব্যথা করবে। হ্যাঁ, এই স্টার্নামের পিছন দিকে ব্যথা করবে। এইগুলো হলো অ্যাঞ্জাইনার লক্ষণ, এইগুলো মুখস্থ রাখতে হবে। প্রতিকার তো সোজাই, প্রতিকার তো আমার মনে হয় না বোঝার কিছু আছে, তবে এখানে দেখো কিছু শব্দ আছে, যেমন ধরো 1 নম্বর পয়েন্টে আছে ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম বলা হয়। ইসিজি কে ইংরেজিতে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাম। তার মানে কি, বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে দেখা। আচ্ছা, গ্রাম, কোন শব্দের শেষে যদি গ্রাম থাকে, এই গ্রাম মানে কিন্তু দেখা, এই গ্রাম মানে কি দেখা, ইলেকট্রোকার্ডিওগ্রাম মানে দেখা। বুঝা গেল কি, বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে দেখা, বিদ্যুৎ প্রবাহ পাঠানো এবং সেটার মাধ্যমে দেখা, এটা হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম, বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে দেখা। তারপরে দেখো ইকোকার্ডিওগ্রাম, এটা মানে কি, ইকোকার্ডিওগ্রাম হলো এক ধরনের শব্দ যেটা হয়, এই শব্দের মাধ্যমে দেখা। হার্টবিট জোরে জোরে ডাক্তার শুনতে পায়, ওই শব্দটা আসলে কেমন হচ্ছে এটার মাধ্যমে দেখা, এটা হলো ইকোকার্ডিওগ্রাম। এটা ছাড়া বাকিগুলো তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, শব্দ তরঙ্গের মাধ্যমে হার্ট দেখা। এনজিওগ্রাম মানে হলো যে, আবার দেখো গ্রাম মানে হলো দেখা, এনজিও মানে রক্তনালীর ভিতরটা দেখা, কিভাবে দেখা, যে ওই তোমার হচ্ছে যে কারো হার্টে রক্তনালীতে কতটুকু চর্বি জমেছে, এটার জন্য কি করা হয়, এই হাতের এখান থেকে অথবা পায়ের কুচকির এখান থেকে কোনো রক্তনালীর মধ্যে একটা তার বা ক্যাথেটার ঢোকা যায়, ওই ক্যাথেটারের আগায় ক্যামেরা থাকে। হ্যাঁ, ওইটা তোমার ভিতরে পাঠায় দেয়, ক্যামেরাতে তো দেখতে পাচ্ছে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, টিভিতে দেখতে পাই। তো ওই
দাগটা সামনের দিকে আগায় হার্টের কাছে যখন চলে আসে ওই রক্তনালী বরাবর তখন ওখানকার ছবি তুলে ওই ছবিতে দেখা যায় কতটুকু চর্বি জমেছে। বুঝতে পেরেছো? এটাই হলো যে অ্যানজিওগ্রাম। এটাকে বলা হয় কি? অ্যানজিওগ্রাম। বাকিগুলো বুঝতে পারবো। এবার দেখো হার্ট অ্যাটাক। মনে রাখবা 70%-এর যদি বেশি হয়, মানে চর্বি 70%-এর বেশি যদি চর্বি জমে যায় তাহলে এটা কি বলা হবে? তখন কি হবে? হার্ট অ্যাটাক। মানে হার্ট অ্যাটাক কিন্তু আসলে ব্যাপারটা হলো হৃদপিণ্ডে মারা যাবে। এর সরল বাংলা অর্থ হলো হৃদপিণ্ডে মারা যায়। হার্ট অ্যাটাক হলে আমাদের হৃদপিণ্ডে মারা যায়। হৃদপিণ্ডে মারা যায় আসলে হার্ট অ্যাটাক, যেটাকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনও বলা হয়। শেষের দিকে আছে দেখো যে শেষের দিকে বোল্ড করা আছে এই প্যারার শেষের দিকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তাহলে মায়োকার্ডিয়াল মানে হৃদপিণ্ড আর ইনফ্রাকশন মানে অপর্যাপ্ত রক্ত প্রবাহের কারণে টিস্যুর মৃত্যু। তাহলে হার্ট অ্যাটাককে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তাই তো শেষের দিকে হ্যাঁ ওটা হলো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলা হয়। নষ্ট হয়ে গেলে রাখতেছে এগুলো আসতে না। তাহলে এখন দেখো যে মায়োকার্ডিয়াল ইনফেকশন এটাই হলো আসলে হার্ট অ্যাটাক। তবে এখানে আরো কিছু শব্দ আছে। তাহলে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে এখন কিছু কিছু হার্ট অ্যাটাক আছে যে হার্ট অ্যাটাকে মানুষ মারাই যায়, আবার কিছু কিছু হার্ট অ্যাটাক হলে মানুষ সাথে সাথে মারা যায় না। বুঝতে পারছো কি? তো এরকম কেন? আমাদের করোনারি রক্তনালী, আমরা তো জানি করোনারি মানে বাংলা কি? করোনারি বাংলা কি বলো? করোনারির বাংলা অর্থ কি মনে আছে কার? হ্যাঁ কি? মাথার কণ্ঠের দিকে না, ওটা তো ক্যারোটিড। করোনারির বাংলা অর্থ কি? সাদিয়া বলতে পারো করোনারির বাংলা অর্থ কি? মনে আছে? হ্যাঁ, আর করোনারি মানে কি? ওটা তো ক্যারোটিড সাইনাস ছিল। ক্যারোটিড হলো করোনারি, ক্যারোটিড মানে হলো করোনারি, করোনারিটাকে ক্যারোটিড বলা হচ্ছিল। আর এটা হলো করোনারি। করোনারি না কিন্তু করোনারি। করোনারির বাংলা অর্থ হলো আবরক রক্তনালী। করোনারির বাংলা অর্থ হলো আবরক। কেন আবরক এরকম নাম হলো? কারণ হলো হৃৎপিণ্ডের আবরণে বাইরের দিকে এই রক্তনালীগুলো থাকে, এজন্য এর নাম হলো আবরক রক্তনালী। বুঝে গেল কি? আবরক রক্তনালী। তাহলে এই আবরক রক্তনালীতে যদি চর্বি জমে যায় 70%-এর বেশি তাহলে যে কোনো সময় তার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকে। বুঝা গেল কি? এখন এই হার্ট অ্যাটাকটা নির্ভর করছে তার কোন রক্তনালীতে হচ্ছে। যদি বড় কোনো রক্তনালীতে, যে রক্তনালী গোটা হৃৎপিণ্ডকে কভার দিচ্ছে, প্রথম যে রক্তনালী হাড়ে ঢুকছে ওটা তো শাখা প্রশাখা হচ্ছে, তাই না? তো বড় কোনো রক্তনালীতে যদি তার হার্ট অ্যাটাক হয় তাহলে তার তেমন কিছু হবে না, খালি তাকে মারা যেতে হবে। আর কিছু না। বুঝা গেল কি? এর থেকে বেশি কিছু হবে না, মারা যেতে হবে। হ্যাঁ, মানে তার হচ্ছে বড় রক্তনালীতে হলে তো হৃৎপিণ্ড তো মরে গেল, মানে কি হৃৎপিণ্ড আর এরকম করার ক্ষমতা পাবে না। আর ছোট কোনো রক্তনালীতে যদি হয় তাহলে এক অংশ মারা যাচ্ছে কিন্তু অন্য অংশ কভার দিয়ে হার্টবিট চালাচ্ছে। তখন দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি কিন্তু মারা যাচ্ছে না। হ্যাঁ, তখন অপারেশন করে রিং করানো বা একটু মেডিসিন খেয়ে একটু নিজেকে ঠিক রাখার একটা ব্যবস্থা করা যায়। কিন্তু যদি বড় রক্তনালীতে হয় তাহলে মারা যাবে। বুঝা গেল কি? তাহলে সব হার্ট অ্যাটাকেই মৃত্যু হবে না, সব হার্ট অ্যাটাকে মৃত্যু হবে না। একই সাথে মনে রাখতে হবে স্ট্রোক। হ্যাঁ, স্ট্রোক তো নাম শুনেছো তাই না? এখন যারা আর্টস পড়ান তারা নাহলে নাই বুঝতে পারে যে হার্ট অ্যাটাক কি আর স্ট্রোক কি, কিন্তু তোমাদের তো বুঝতে হবে হার্ট অ্যাটাক সবসময় বুকেই হয় আর স্ট্রোক সবসময় ব্রেনে হয়। স্ট্রোক সবসময় ব্রেনে হয়। হ্যাঁ, এখন সবাই কিন্তু এই নামটাই জানে, স্ট্রোক এই নামটাই জানে। হ্যাঁ, এই নামটাই কিন্তু সবাই জানে, কিন্তু স্ট্রোকের হ্যাঁ বলো হ্যাঁ মানে রক্ত যদি ছিঁড়ে যায় আর কি, ছিঁড়ে যায়। হ্যাঁ, সবাই না ওই সুইচটা নষ্ট হয়ে গেছে, সুইচটা বদলানোর জন্য বলছি কিন্তু আসছে না। ছোট কাজ তো, ছোট কাজ আসছে না, বড় বড় কাজ পাচ্ছে। যাই হোক, এগুলো কথা আবার এর মধ্যে ওই যে একটা ওর জন্য ছেড়ে দিলে তো সবাই দেখে, তাই না? তো এখন হলো স্ট্রোক, এটা সবাই জানে, কিন্তু স্ট্রোকের বাংলা অর্থ কি এটা কারো জানার সব হয় না, তাই কিনা? হ্যাঁ, ঠিক কিনা? কিন্তু তুমি তো সায়েন্সে, তোমার তো জানা উচিত, তাই কিনা?
ঠিক না? কেন এর নাম স্ট্রোক হলো? এখন একটা আর্টস কমার্স থেকে যদি বলে স্ট্রোক কেন এর নাম, তুমি বলে জানি না, তাহলে কি শিখছে? ঠিক কিনা? কেউ মনে করো হুম বাংলা মানে যারা ইংলিশে অনার্স করবে তারা খালি ইংরেজিতে পড়বে কিন্তু বাংলা অর্থ জানবে না। যদি কেউ জিজ্ঞেস করে তুমি তো ইংরেজি অনার্স করো, এই ইংরেজি শব্দটার বাংলা অর্থ কি বলো তো? বলতে এটা জানতে হবে না, জানতে হবে। ব্যাপারটা এরকমই হচ্ছে, ব্যাপারটা এরকম হচ্ছে না? তো বায়োলজিক্যাল শব্দগুলো তো ইংরেজি বা ল্যাটিন ভাষায় আসছে, তাই না? তাহলে এগুলো তুমি বাংলা জানবে না, এটা কি অন্যায় না? এটা অন্যায় কি? অন্যায় কি না? অন্যায় না? একটা ক্রাইম। এটা একটা বিশ্বাসঘাতকতা করা তোমার সাবজেক্টের প্রতি, তাই কি না? আচ্ছা, তাহলে যে বলছিলাম স্ট্রোকের বাংলা অর্থ আঘাত। স্ট্রোকের বাংলা অর্থ আঘাত। স্ট্রোকের বাংলা অর্থ আঘাত। আঘাত হয় কোথায় হয়? ওই ব্রেনের রক্তনালীতে কোলেস্টেরল জমে গেছে, তখন হচ্ছে সব রক্তগুলা হুড়মুড় করে যেতে যায়, ওখানে রক্ত জমা হয়ে যায়, ওইটা একটা আঘাত। অথবা ছিঁড়ে যায়, অনেক সময় ছিঁড়ে যায়, অনেক সময় জমে যায়। দুইটার কারণেই মানুষের মৃত্যু ঘটতে পারে। তবে কারো কারো স্ট্রোকেরও আর ব্যাপার আছে, কারো কারো স্ট্রোক ধরো ওই একটু ময়লাটা চর্বিটা জমেছে একটু, হঠাৎ করে অল্প সময়ের জন্য ধরো পয়েন্ট কিছু সেকেন্ডের জন্য মনে করো স্ট্রোক হয়েছে, পরে আবার রক্ত চলাচল শুরু হয়ে গেছে, তাহলে কিন্তু এ মরে না। এগুলোকে আমরা বলি সেমি স্ট্রোক। বুঝতে পারছো? আবার স্বাভাবিকভাবে অনেক জন বলে না হার্ট অ্যাটাক 3-4 বার হয়ে গেলে ঝুঁকি কম থাকে। হ্যাঁ, 3-4 বার হয়ে গেলে ঝুঁকি কম মানে যদি ও চিকিৎসা না করে তাহলে তো ঝুঁকি থাকবে। একবার হার্ট অ্যাটাক হলে তো সে সাবধান হয়ে যায়, তখন ওই কারণে এই কথাটা বলে। আরো 2-3 বার হতে মানে আরো সাবধান হবে সে, এই অর্থে। তখন সে ওষুধ বা নিয়ম নীতি মেনে চলেছে। এই জন্য তোমার কিছু হয়নি, তুমি তো কোনো নিয়ম নীতি মানি চলবে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, আচ্ছা, তাহলে হার্ট অ্যাটাক হলো 70% বেশি জমলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। এখন দেখো এখানে করোনারি অ্যাথেরেমা, এই যে একটা কথা আছে করোনারি অ্যাথেরেমা, এইটুকু আমরা জ্ঞান হিসেবে পড়বো। চর্বি জাতীয় পদার্থ, দ্বিতীয় নম্বর লাইন থেকে, চর্বি জাতীয় পদার্থ ক্যালসিয়াম প্রভৃতি করোনারি ধমনী গাঁথতে জমা হয়ে বিভিন্ন আকৃতির প্লাক গঠন করে, একে বলা হয় করোনারি। আবার আবার সিস্টেম কি জানো, যদি তুমি ইয়ে করো থাকতে না, আচ্ছা থাকবে, ওটা তাপমাত্রা আমরা কমাই দিচ্ছি, 19 আছে, ওটা অনেক কম আছে। আচ্ছা দেখো, অনেক সময় এরকম হয় যে এই যে বলছে ধমনী অন্তর্গাত্রে প্লাকের না জমা হয়ে বিভিন্ন আকৃতির প্লাক, প্লাক মানে সিপি, প্লাক মানে সিপি, সিপির মতো বন্ধ হয়ে যায়, এরকম কিছু বোঝাচ্ছে, সিপির মতো বন্ধ হয়ে যায়। এরকম যদি হয় তাহলে এইটাকে বলা হয় করোনারি অ্যাথেরেমা। এরকম নাম কেন হয়েছে? অ্যাথেরেমার বাংলা অর্থ হলো ধমনীর ভিতরের প্রাচীরের খোলা ভাব। অ্যাথে মানে আসলে ধমনী, আর রোমা মানে খোলা, ধমনীর ভিতরের প্রাচীরের খোলা ভাব, খুলে উঠে তখন, কারণ কিছু জমে গেলে রক্ত চলাচলের সময় এটা প্রসারিত হয়ে যায়, তখন এই জায়গাটা খুলে থাকে। তাহলে অ্যাথেরেমা মানে ওই যে ধমনীর ভিতরে যে খোলা ভাব থাকলো, এটাকে বলা হয় অ্যাথেরেমা। এটা জ্ঞানমূলক হিসেবে পড়বা। তারপর এখান থেকে আমরা যে মায়োকার্ডিয়াল ইনফেকশন কাকে বলে এটা পড়বো, যে মায়োকার্ডিয়াল ইনফেকশন কাকে বলে। হ্যাঁ, তার মানে এখানে লেখাই আছে মায়োকার্ডিয়াল ইনফেকশন, হৃদপেশি মাংসপেশি মারা যায় হলো মায়োকার্ডিয়াল ইনফেকশন। এখন দেখো হার্ট অ্যাটাকের লক্ষণ আর এনজাইনের লক্ষণ, এর মধ্যে হার্ট অ্যাটাক বলতে কিছুই নেই। হ্যাঁ বলো স্যার, এখানে স্যার প্রকৃতপক্ষে হার্ট অ্যাটাক বলতে কিছুই নেই, এটা আসলে মায়োকার্ডিয়াল ইনফেকশন। হ্যাঁ, হার্ট অ্যাটাক বলতে কিছুই নেই। আসলে আমরা যেহেতু মনে করি যে তোমার অ্যাটাক মানে তো আক্রান্ত হওয়া, তাই না? তাই না, আক্রান্ত হওয়া। তো ওই জন্য ওইভাবে তো আক্রান্ত আসলে আমরা বাইরের কোনো কিছু থেকে আক্রান্ত হচ্ছি না, তাই না? তো এই জন্যই বলছে প্রকৃতপক্ষে হার্ট অ্যাটাক বলতে কিছু নেই। মানে ওই অ্যাটাক যেটা বলা হচ্ছে মানে কেউ বাইরে দ্বারা কোনো কিছুতে আক্রান্ত হচ্ছে এরকম কিছু, তো আসলে এরকম তো কিছু না। এই অর্থে বলছে যে প্রকৃতপক্ষে হার্ট অ্যাটাক বলতে কিছু নেই, এই কথাটা বলছে। আচ্ছা, এখন দেখো লক্ষণের মধ্যে একটা বিষয় খেয়াল রাখবা, যে লক্ষণের ক্ষেত্রে যেটা সেটা হলো এই অ্যানজাইনা এর মধ্যে অনেকটাই মিল আছে। হ্যাঁ, কিন্তু পার্থক্য হলো আগেরটাতে 5 থেকে 30 মিনিট স্থায়ী হবে, আর এটা কিন্তু তা না, হবে আবার থেমে যাবে, আবার হবে আবার থেমে যাবে, মানে 2-1 মিনিট হবে আবার থেমে যাবে, আবার 2-1 মিনিট পরে আবার আসবে, আবার এটা চলমান থাকবে। আর কোথা থেকে ব্যথা হচ্ছে এটা বুঝতে পারা যাবে না।
ব্যথাটা ঠিক কোথা থেকে আসছে এটা বুঝতে পারা যাবে না, আর মনে হবে যে বুকের উপরে হয়তো হাতি পা দিয়ে আছে, খুব চাপ ধরা ব্যথা। ব্যথা নির্দিষ্ট ভাবে সে বলতেও পারবে না কোথা থেকে ব্যথা হচ্ছে, চাপ ধরা ব্যথা। এটাতেও বগলে টগলে ব্যথা হবে, বমি ভাব বা বমি করবে, খাওয়ার প্রচন্ড রকমের অরুচি হবে, ক্লান্তি বোধ হবে, এই ধরনের সমস্যা হবে। হ্যাঁ, তাহলে আগেরটা ধরো ওই যে ঠিক হয়ে গেল একবারে 5 মিনিট ঠিক হয়ে গেল, এখন ঠিক হবে না, চলমান থাকবে তার, এটা তার চলমান থাকবে। এটা এই হলো অবস্থায় রোগীকে কি শুয়ে রাখা উচিত না বসে রাখা উচিত? এই অবস্থায় রোগী হচ্ছে যে একটু উঁচু বালিশে হেলান দিয়ে থাকবে, উঁচু বালিশ মানে একটু উঁচু বালিশে হেলান দিয়ে থাকবে, শুয়ে থাকবে, তবে একটু উঁচু বালিশ, একবারে ইয়ে না, শুয়ে থাকবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন দেখো যে এখানে লক্ষণগুলো কোথায় কোথায় হবে, এগুলো অবশ্য না বোঝার তেমন কিছু নাই আর কি। হ্যাঁ, তোমরা নিজেরা বুঝতে পারবে পড়লে পরে। সবই সিভিলের জন্য। হ্যাঁ, রোগগুলো সবই সিকিউর জন্য, লক্ষণ প্রতিকার সিকিউর জন্য। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মধ্যে পার্থক্য এটা ক্ষয়ের জন্য পড়বা। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মধ্যে পার্থক্য ক্ষয়ের জন্য পড়বা। দেখো ধারাবাহিকভাবে আছে, এবার বলছে হার্ট ফেলিওর। ধারাবাহিকভাবে কেন? যে কারণ দেখো প্রথমে অ্যাঞ্জাইনা, তারপরে হার্ট অ্যাটাক, তারপরে হার্ট ফেলিওর। এটার মধ্যে কিন্তু কারণ আছে কেন এইভাবে বলা হচ্ছে। হ্যাঁ, মনে রাখতে হবে যে কারণ দেখো প্রথমে অ্যাঞ্জাইনা হয়, কিন্তু অ্যাঞ্জাইনার বড় ভাই হলো হার্ট অ্যাটাক, না মেজো ভাই বলতে পারো। অ্যাঞ্জাইনার মেজো ভাই হলো হার্ট অ্যাটাক, আর হার্ট ফেলিওর হলো তার বড় ভাই, তার বড় ভাই। কি অর্থে খেয়াল করো, অ্যাঞ্জাইনাতে আমরা বললাম যে 70% কম চর্বি জন্মে, 50 থেকে 70% কম চর্বি জন্মে, তাই না? এটা হলো অ্যাঞ্জাইনার ক্ষেত্রে। আর হার্ট অ্যাটাক কেন মেজো ভাই? 70 বেশি হয়ে যাবে। ও স্বাভাবিক মানে একটু চর্বি থাকা যাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু না, এই যে মানব দেহে যে একটা কোলেস্টেরলের পরিমাণ থাকে সেটা স্বাভাবিক হবে না, মানুষ দেহের যে ওটা হলো, ওটাকে বলা হয় যে তোমার লিপিড প্রোফাইল আছে একটা। হ্যাঁ, সেটা হলো যে সেটার সিস্টেমটা হলো রক্তে কতটুকু চর্বি থাকবে, এটা হলো কিন্তু রক্তনালীর মধ্যে চর্বি থাকা এটা কোনো স্বাভাবিক না, এটা একবারে জিরো থাকবে। যখন কেউ জন্মগ্রহণ করে তখন রক্তনালীর ভিতরে একবারে জিরো কোলেস্টেরল, মানে ওখানে কোনো ইয়ে নাই। যেমন ধর নতুন একটা পাইপ কিনছো, পানি পাইপ, তুমি তখন বলবা যে আচ্ছা এই পাইপে স্বাভাবিক কতটুকু আয়রন যোগ থাকবে, আস্তে 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 হবে, তাই না? তার মানে ওটা তো ক্লিন থাকবে। যখন আল্লাহ যখন বানায় তখন কিন্তু একবারে ক্লিনই বানায়, ওখানে আগে থেকে চর্বি দিয়ে রাখছে একটুখানি, ওটা না, মানে ওটা ক্লিন। এখন যেমন আমাদের যদি সবার করা হয়, হ্যাঁ, আমি তোমাদের দিকে বড় বলে আমার বেশি চর্বি কিন্তু জমে আছে, তোমাদের না হলেও 5-10% জমে আছে, না হলেও বুঝতে পারো কি, কারো হয়তো 20-25 নামে চলে গেছে। এটা নির্ভর করছে খাদ্য খাবারের উপর নির্ভর করছে এই জিনিসটা, মানে জমছে। এখন রক্ত পরীক্ষা করলে কিছুটা ধারণা পাওয়া যায় যে রক্ত পরীক্ষাতে কোলেস্টেরল তার রক্তনালীতে জমেছে কিনা কিছুটা ধারণা পাওয়া যায়। মানে সেটা হলো, এটাকে বলা হয় লিপিড প্রোফাইল। হ্যাঁ, লিপিড প্রোফাইলে যে 1 মিলিলিটার রক্তে যে 200 থেকে 300 মধ্যে ধরো কোলেস্টেরল থাকবে, এরকম কোলেস্টেরল ভাগ আছে, আবার যে এলডিএল ট্রাইগ্লিসারাইড এরকম ভাগ আছে, সেগুলোর একটা মাত্রা আছে। হ্যাঁ, 1.5। হ্যাঁ হ্যাঁ আছে না? হ্যাঁ, তো ওই ভাগটার যদি বেশি থাকে তাহলে ঝুঁকি থাকে তার হচ্ছে যে কোলেস্টেরল হয়তো রক্তনালীতে জমে গেছে, এটা তখন তোমার অ্যাঞ্জিওগ্রাম করা হয়। অ্যাঞ্জিও মানে রক্তনালী, গ্রাম মানে কি দেখা, রক্তনালী দেখা, তাই না? রক্তনালী দেখাতে কি অবস্থা, এই আর কি। হ্যাঁ, তাহলে স্বাভাবিক রক্তনালীতে একবারে ক্লিন থাকার কথা, কিন্তু খাদ্য খাবারের কারণে আস্তে আস্তে এটা জমতে থাকে। তাহলে এই পার্থক্য করে এবার হার্ট ফেলিওর কি বললাম, বড় ভাই, তাই না? তাহলে বড় ভাই মানে কি হলো, এর আরো 1 ডিগ্রি বেশি, মানে যখনই কারো হার্ট অ্যাটাক হবে তারপরের স্টেজই হলো হার্ট অ্যাটাক। কারো যদি হার্ট অ্যাটাক হয়, যদি কারো যদি কোথাও মারা যায় বেশি, তাহলে তার হার্ট ফেলিওর হবে। কিভাবে হার্ট ফেলিওর হবে? ফেলিওর কেন নাম হলো, চিন্তা করো, ফেলিওর নামকরণ কেন হচ্ছে? কারণ হলো হার্ট আর চলতে পারে না, মানে তার হার্টের দায়িত্ব ছিল গোটা শরীরে রক্ত সঞ্চালন করা, তাই না? কিন্তু হার্ট হচ্ছে গোটা শরীরে রক্ত সঞ্চালন করতে পারছে না। এই অবস্থায় হার্ট ফেলিওর, তার দায়িত্ব ছিল গোটা শরীরে রক্ত সরবরাহ করবে, কিন্তু সে কাজটা করতে পারছে না। তাহলে কি বলবো না যে ইউ আর ফেলিওর, তাই কি না? বলে না, তুমি একবারে তোমার লাইফটাই শেষ, তুমি ফেলিওর, তুমি সারা জীবন তোমার কোনো ইয়ে নাই। তার মানে ওর দায়িত্ব পালন করতে পারলো না, এই কারণে হার্ট ফেলিওর, তাই না? ফেল করছে, ও দায়িত্ব পালন করতে পারেনি, তার মানে হ্যাঁ দায়িত্ব পালনে ব্যর্থ। হ্যাঁ, দায়িত্ব পালনে ব্যর্থ। তো দায়িত্ব পালনে ব্যর্থ হলে কি কি সমস্যা হয়, সেটাই হলো হার্ট ফেলিওরের লক্ষণ। প্রথম সমস্যা হলো যে হার্টের যে সংকোচন প্রসারণের গতি,
সেটা তো খুবই ধীর গতি হবে, হৃদপেশির শক্তি নাই, তাহলে কি পাঞ্চিং ক্রিয়াটা আস্তে আস্তে হবে। আর যখন আস্তে আস্তে হবে গোটা শরীরে রক্ত পৌঁছাতে পারবে না ঠিক করে। আবার গোটা শরীরে রক্ত পৌঁছালে সেখানকার সব রক্ত টেনে তুলতে পারবে না, এবং তখন কি হবে যে পায়ের দিকে, মুখে, মানে প্রান্তের দিকে কি হবে, রক্তের যে পানিগুলা, রক্ত রসগুলা সেগুলো দেখা যাবে জমে যাবে। এটা হলো মেইন সমস্যা হার্ট ফেলিওরের লক্ষণ। তখন পা, জুতা স্যান্ডেল পরতে গেলে ফুলা থাকবে পা, তখন জুতা স্যান্ডেল পরতে গেলে পড়তে পারবে না ঠিক, আঁটোসাঁটো হবে। তার মানে বুঝতে হবে তার এটা হলো মেইন, যে তার হলো হার্ট ফেলিওর হয়েছে। বুঝতে গেল কি? অন্যান্য তো আছে যে তোমার এতে শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্ট হবে, কাশি হবে, এবং মিউকাস জমে যায় ভিতরে, মানে ওই যে হার্ট থেকে ঠিক করে ইয়ে করতে পারে না, পরবর্তীতে হার্টে এবং এমনকি লাংসেও তোমার প্রচুর পরিমাণে মিউকাস, মানে জায়গায় জায়গায় রক্ত সঞ্চালন ঠিক মতো হচ্ছে না, ওগুলা জায়গায় বিভিন্ন জায়গায় জমা হতে থাকে, কাশি টাশি হবে, এইগুলা ঝামেলা হবে। তাহলে হার্ট ফেলিওরের মেইন কথা হলো যে দায়িত্ব পালনে ব্যর্থ, তাই হার্ট ফেলিওর, তাই না? এবং কখন হচ্ছে, যখন তার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, তারপরেই কিন্তু এটা হচ্ছে। এখানে শিখছি হিসেবে হার্ট ফেলিওর লক্ষণ, আবার হার্ট ফেলিওরের প্রতিকার। এই দেখো এখানে তোমার এই প্রতিকারের এখানে একটা শব্দ আছে, সেটা হলো, এটা ছাড়া বাকি সব বুঝবা, সেটা হলো কি, যে 7ম নম্বর লাইনে 3, 4, 5, 6, 7 ইলেকট্রোফিজিওলজি, ইলেকট্রোফিজিওলজি এটা একটা পরীক্ষা। এটার বাংলা অর্থ কি? ইলেকট্রোফিজিওলজি মানে হার্টের বৈদ্যুতিক সিস্টেম পরিমাপ করা। হার্টের বৈদ্যুতিক সিস্টেম মানে কি, ওই যে সাইনাইপ্টাল নোড আছে না, যেখান থেকে ইলেকট্রিক সিগন্যাল আসে, ওই ইলেকট্রিক সিগন্যাল কতটুকু আসছে না আসছে সেটা পরীক্ষা। এটাও কিন্তু ওই ক্যামেরা একটা ক্যাথেডার বা তার ঢুকায় দেয়, ঢুকায় দিয়ে জাস্ট বিদ্যুৎ তরঙ্গটা পরিমাপ করে, যে এখানে কতটুকু বিদ্যুৎ তরঙ্গ হচ্ছে, মানে ওটা কম না বেশি। বুঝতে পারলো কি? ছন্দপতন বলতে, ছন্দপতন বলতে যে হার্টের যে ছন্দ, ধরো এরকম করবে, এরকম করবে, এরকম করবে, এরকম করবে, কিন্তু ছন্দপতন বলতে একবার এমন করছে, একটু রেস্ট নিয়ে আবার এরকম করছে, অস্বাভাবিক, স্বাভাবিক আর থাকলো না, অস্বাভাবিক। হার্টবিট শব্দ সেটাও অস্বাভাবিক। এটার অর্থ হলো হার্টের বৈদ্যুতিক সিস্টেম পরিমাপ, হার্টের বৈদ্যুতিক সিস্টেম পরিমাপ, হার্টের বৈদ্যুতিক সিস্টেম পরিমাপ, হার্টের বৈদ্যুতিক সিস্টেম পরিমাপ। এরপরে তোমাদের এই অধ্যায় শেষ হলে দ্বিতীয় অধ্যায় শুরু করবো, সেকেন্ড পার্ট। দ্বিতীয় না ফার্স্ট পার্টের 8 হয়েছে না তাহলে ফার্স্ট পার্টের 8 আগে পড়াবো না তৃতীয় হবে, কোনটা তোমাদের? যেটা মানে ছোট আছে তাড়াতাড়ি শেষ করা যাবে সেটা 8টা বা 8 আচ্ছা 8ই বলবো, 8টা একটু শুরু করছি। আচ্ছা তাহলে ইলেকট্রোফিজিওলজি হলো হার্টের বৈদ্যুতিক সিস্টেম পরিমাপ। আচ্ছা এমনি যে প্রতিকার বাকিগুলো এগুলো তোমরা পড়তেই পারবা, হ্যাঁ। আচ্ছা 5 নম্বর পয়েন্টে একটা শব্দ আছে, এটা তোমাদের বুঝতে সমস্যা হবে, যেগুলো সমস্যা হতে পারে এগুলো আমি বলে দিচ্ছি। হৃদযুতা, দেখো উচ্চ রক্তচাপ 5 নম্বরে হৃদযুতা, হৃদযুতা আছে না, হৃদযুতা মানে অস্বাভাবিকতা, হৃদযুতা মানে অস্বাভাবিকতা বৃদ্ধি পায়। আচ্ছা এখানে কিছু হৃদরোগের চিকিৎসায় ধারণা, হৃদরোগ নির্ণয়ের ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা, হ্যাঁ। যেমন 1 নম্বরে বুঝতে পারবা, 2 নম্বরে হলো এক্স-রে করানোর মাধ্যমে, এটা তো বুঝতেই পারবা, ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম এটাও জানো, ইটিটি এখান থেকে না বোঝার আছে। ইটিটি জিনিসটা কি দেখো, ইটিটি হলো এক্সারসাইজ টলারেন্স টেস্ট, মানে কি ব্যায়াম সহনশীলতা পরীক্ষা, এর বাংলা অর্থ হলো ব্যায়াম সহনশীলতা পরীক্ষা। ইটিটির বাংলা অর্থ কি? ব্যায়াম সহনশীলতা পরিমাপ পরীক্ষা, পরীক্ষা ও ব্যায়াম এক্সারসাইজ, ব্যায়াম সহনশীলতা পরীক্ষা, ব্যায়াম সহনশীলতা পরীক্ষা মানে তাকে ব্যায়াম করতে দেওয়া হয়, ওই যে একটা দৌড়, মানে একটা মেশিন আছে না যে বেল ঘুরে আর দৌড়ায়, তো ওর উপরে এরকম তাকে দৌড়াতে দেওয়া হয়, ওই সময় তার হার্ট চেক করা হয়, যে একটা পেপারে এইভাবে দাঁড়াতে থেকে হ্যাঁ, যে তার হচ্ছে এই পরীক্ষাটাকে ইটিটি বলে বা ব্যায়াম সহনশীলতা পরীক্ষা। রক্তের বিএনপি মানে, এখন তার পরেরটাতে আসি, রক্তের বিএনপি। দেখো রক্তের বিএনপি মানে হলো, বিএনপি হচ্ছে, বিএনপি বলতে ওই বিএনপি তো না, তাই না, এখানে দেখা বলা হচ্ছে ব্রেন ন্যাচুরেটিক পেপটাইড, এক ধরনের প্রোটিন আছে, যেই প্রোটিনটা আসলে পেপটাইড বন্ড, মানে হলো ঠিক প্রোটিন না, পেপটাইড মানে তো আমরা জানি যে
যখন হচ্ছে 100 কম অ্যামাইনো অ্যাসিডের উৎস হয় তখন আমরা তাকে পেপটাইড বলি, হ্যাঁ, বা পলিপেপটাইড বলি। তো ব্রেনের মধ্যে যদি দেখা যায় যে পলিপেপটাইড, ওই পলিপেপটাইড, যে পলিপেপটাইডটা যেটুকু থাকার কথা তার থেকে যদি বেশি ব্রেনে পাওয়া যায় তাহলে সেটা হলো বিএনপি। তার মানে তার সমস্যা আছে, তার মানে তার হার্টের সমস্যা আছে, এটা বলতে হয়। তারপর হচ্ছে আরেকটা আছে করোনারি অ্যানজিওগ্রাম, তো আগেই বললাম, করোনারি অ্যানজিওগ্রাম আগে বললাম। আচ্ছা, তারপর হলো হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা, এমআরআই, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, এটা তো জানো একটা মেশিন আছে, ওই মেশিনের মধ্যে গোটা শরীরকে ঢুকায় দেয়, হ্যাঁ, দিয়ে ওটা এমন একটা পরীক্ষা, ওই পরীক্ষার মাধ্যমে পা থেকে মাথা পর্যন্ত রক্তনালীর মধ্যে কত চর্বি জমেছে সব বোঝা যায়। বুঝা গেল? খুব ভালো একটা পরীক্ষা। ওই পরীক্ষার মেটাল থাকা লাগে। হ্যাঁ, না থাকা যাবে না। কারো যদি থাইরয়েড নোট এই যে ইয়া থাকে, প্রাকৃতিক কৃত্রিম স্পেশাল হবে না। তারপরে কানের দুল, তারপরে যে মালা টালা এগুলো থাকলে হয় না, ওগুলো সব খুলে ফেলতে হয়, মানে চমুক তো ওগুলা ইয়ে করে নেই একদম আগে। হ্যাঁ, ওই জন্য ওগুলা খুলে ফেলতে হয়। তবে লাস্টে আছে 9 নম্বর, হার্ট অ্যাটাক হলে ট্রোপোনিয়ন 1 কার্ডিয়াক পেশির একটা প্রোটিন, এটা রক্তে বেশি পরিমাণে চলে আসে, তখন বোঝা যায় কার হার্ট অ্যাটাক হয়েছে। এটা অবশ্য আসে না পরীক্ষায়, এখান থেকে এমনি জাস্ট জ্ঞানের জন্য। এবার দেখো হৃদস্পন্দন বা পেসমেকার কাকে বলে? ঝুঁকি সৃষ্টিকারী উপাদান সমূহগুলো কি লাগবে না? ঝুঁকি সৃষ্টিকারী, হ্যাঁ ওটা লাগবে। এগুলো কি এমসিকিউর জন্য? হ্যাঁ, এমসিকিউর জন্য। এবার দেখো যে হৃদস্পন্দন বা পেসমেকার, এখানে পেসমেকারের সংজ্ঞাটা এই নিচের দিকে আছে, যান্ত্রিক পেসমেকার কার্যক্রম, এই সংজ্ঞা দিলেই হবে। অসুস্থ ও দুর্বল হৃৎপিণ্ডে বিদ্যুৎ তরঙ্গ সৃষ্টি করে স্বাভাবিক স্পন্দন হার ফিরিয়ে আনার ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বুকে বা উদরে চামড়ার নিচে স্থাপিত ছোট এক বিশেষ যন্ত্রকে পেসমেকার বলা হয়। ওই দেখো যান্ত্রিক পেসমেকারের কার্যক্রমের প্রথম 2 লাইন। আবার এখান থেকেও লিখতে পারো, উপরেও আছে দেখো 3 নম্বর লাইন থেকে, মানুষের হৃৎপিণ্ডে সাইনাইটাল নোড হচ্ছে পেসমেকার। এটি অকেজ বা অসুস্থ হয়ে গেলে হৃদস্পন্দন সৃষ্টি নিয়ন্ত্রণের জন্য যে কম্পিউটারাইজড বৈদ্যুতিক যন্ত্র দেহে স্থাপন করা হয় তাকে পেসমেকার বলে। এটা লিখলেও হবে, নিচেটা লিখলেও হবে, যেটা খুশি লিখতে পারো। তাহলে সেটার ব্যাপারটা কি, আমরা তো জানি যে আমাদের যে সাইনাইটাল নোড ছিল, তাই না? তো এইটা যদি কোনো কারণে সাইনাইটাল নোড কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় তাহলে তখন তার কৃত্রিম পেসমেকার লাগাতে হয়, তাই কি না? এই জায়গাটাতে একটা সাইনাইটাল নোড থাকে, যেটাকে বলা হয় প্রাকৃতিক, যেটাকে কি বলা হয়? প্রাকৃতিক বলা হয়, মানে এটা স্রষ্টা কর্তৃক, তাই না? এটা হলো প্রাকৃতিক। তাহলে এরকম তো এই জায়গাটা, এইটা যদি ইলেকট্রিক সিগন্যাল ঠিকঠাক না দেয়, তাই না, তখন হচ্ছে কৃত্রিম এক ধরনের পেসমেকার বসাতে হয়। সেটা কিন্তু এইটুকু আয়তনের হয়, সেটা সাধারণত আমাদের উদর মানে যে পেটের উপরই ভাগে এখানে, অথবা বগলের এখানে চামড়া খুলে তার মধ্যে ঢুকাই দেওয়া হয়। হ্যাঁ, তো সেখানে একটা ব্যাটারি থাকে, একটা জেনারেটর থাকে, আর একটা লিক থাকে, মানে একটা তার থাকে। তো ওই তারটা তোমার হলো যে এই জায়গার সাথে থাকে। যদি সাইনাইটাল নোড যখন অফ হয়ে যাবে, আইপিএস এর মতো অফ হয়ে গেলে ও তখন অ্যাক্টিভ হয়ে যাবে, বুঝতে পারছো? তখন কাজ করবে, মানে এরকম সিস্টেম আইপিএস এর মতো কাজ করে। তো যাদের মনে করো বেশি সমস্যা, অনেক সময় দেখা যাচ্ছে তাদের হলো হৃৎপিণ্ড অনেক দুর্বল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এখানে একটা তার থাকে, তারপর আবার এখানে একটা তার থাকে, আবার এখানে একটা তার থাকে, 3টা তার থাকে। তখন এটাকে দ্বিপ্রকোষ্ঠী পেসমেকার বলা হয়। এক প্রকোষ্ঠী পেসমেকার একটা থাকবে, দ্বিপ্রকোষ্ঠী 2টা, ত্রিপ্রকোষ্ঠী 3টা, এই পাশে আছে দেখো। আচ্ছা, এইখানে না বোঝার মতো যেগুলো আছে, যান্ত্রিক পেসমেকার কার্যক্রম, এখানে মূলত যান্ত্রিক পেসমেকারের গঠন, এই যে গঠন থেকে নিয়ে পেসমেকার যেভাবে কাজ করে ওইটুকু দরকার নাই, এই ত্রিপ্রকোষ্ঠ পেসমেকার পর্যন্ত এইটুকু শিখেছি। হ্যাঁ, আর উপরের দিকে দেখো একটা কথা আছে, অ্যারিথমিয়া, পাইছো কি? বোল্ড করা একটা অক্ষর দেখো, যান্ত্রিক পেসমেকারের 5 নম্বর লাইনে অ্যারিথমিয়া পাইছো? অ্যারিথমিয়ার বাংলা অর্থ হলো অনিয়মিত হৃদস্পন্দন। অ্যারিথমিয়ার বাংলা অর্থ হলো অনিয়মিত হৃদস্পন্দন। অ্যারিথমিয়ার বাংলা অর্থ হলো অনিয়মিত হৃদস্পন্দন, অনিয়মিত হৃদস্পন্দন।
আচ্ছা, তারপরে দেখো এটা লাস্ট দুই লাইন, দুইজন আমেরিকান বিজ্ঞানী কার্ডিক আর গ্রেগ ব্যাস 1969 খ্রিস্টাব্দে সাল সহ মনে রাখতে হবে দেহে স্থাপনযোগ্য পেসমেকার আবিষ্কার করেন। এটা বৈজ্ঞানিকের নাম এবং সাল সহ এমসিকিউ হিসেবে আসে। হ্যাঁ, দেখো যান্ত্রিক পেসমেকারে কি কি লাগবে, একটা লিথিয়াম মানে ধাতু দিয়ে তৈরি আর কি। হ্যাঁ, লিথিয়াম মানে লিথিয়াম ধাতু আছে না, হ্যাঁ ওই ধাতু দিয়ে তৈরি একটা লিথিয়াম ব্যাটারি লাগবে, কম্পিউটারাইজড মানে ছোট কম্পিউটারাইজড জেনারেটর মানে ছোট কম্পিউটার জেনারেটর, ওর শীর্ষে সেন্সর যুক্ত মানে যে সমস্যা হবে সেই অনুযায়ী ব্যবস্থা, সেন্সর মানে কি যে সমস্যা হবে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে, এরকম সেন্সর যুক্ত কতগুলো তার দিয়ে পেসমেকার গঠিত। সেন্সরগুলোকে ইলেকট্রোড বলা হয়। ইলেকট্রোড মানে কি, যার মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় তাকে ইলেকট্রোড বলে, যার মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় তাকেই বলা হয় ইলেকট্রোড। অনেক সময় জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে ইলেকট্রোড কি, তাহলে বলবো যার মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় তাকে বলা হয় ইলেকট্রোড, যার মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় তাকে বলা হয় ইলেকট্রোড। তাহলে কি কি লাগে সেটা এখানে প্রথমে বলা হচ্ছে, এখান থেকে লিখবা। তারপরে দেখো পেসমেকার অপরিবাহী আবরণযুক্ত একদিকে তিনটি তার থাকে, পেসমেকারের তারকে লিড বলা হয়, পেসমেকারের তারকে কি বলা হয়, লিড বলা হয়। তাহলে হচ্ছে এই লিডটাও সীসা জাতীয় উপাদান দিয়ে তৈরি। জেনারেটর মানে কি উৎপাদন, তাই না, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় তাকে বলে জেনারেটর। তাহলে আমার মনে হয় যে এক প্রকোষ্ঠ, দুই প্রকোষ্ঠ, ত্রিপ্রকোষ্ঠ সম্পর্কে বুঝতে পারবা, তাই না, তিনটা যদি জায়গায় স্থাপন করা হয় তাহলে ত্রিপ্রকোষ্ঠ, দুইটা জায়গায় করলে দ্বিপ্রকোষ্ঠ। আচ্ছা, পেসমেকারের একটা মানে সিস্টেম আছে, ওটা যেহেতু একটা ছোট কম্পিউটার, তোমার হচ্ছে ওই কম্পিউটারের ধরো যে ইয়ে আছে মানে একটা সংখ্যা আছে, কোড আছে, তো সেই কোড মেইন বড় কম্পিউটারের মধ্যে ওই কোড ওপেন করলে তোমার তার বুকের মধ্যে সব চিত্র দেখা যাবে, মানে তার কি অবস্থা, পেসমেকারের হায়াত কতদিন আছে সব বোঝা যাবে, তার ব্যাটারি চার্জ কতটুকু আছে। কারণ পেসমেকার যদি একবার লাগলে সারা জীবন চলবে তা না, সর্বোচ্চ 7 থেকে 10 বছর চলে। তাহলে অবস্থাটা জানতে পারা যায় ওই কম্পিউটারের মধ্যে, আবার আলাদা কম্পিউটারে ওই কোড ব্যবহার করে এরকম ব্যবস্থা করা আছে। যে নিজেই যেমন আমরা তো বুঝতে পারছি না, আমাদের যেটা মানে প্রাকৃতিক পেসমেকার স্রষ্টা দেওয়ার যেটা, আমরা কি বুঝতে পারছি আমাদের পেছনে কি অবস্থা, আর ওটা কিন্তু বোঝা যাবে। হ্যাঁ, বুঝতে পারছো যে নিজের এই নিজে এখন যদি অদূর ভবিষ্যতে হয়তো এমন আবিষ্কার হয়ে যাবে যে তোমার গোটা শৈলী কম্পিউটারের মধ্যে ঢুকাই দেওয়া যাবে মানে ওটা না, মানে কোনো একটা কানেকশন দিল, ধরো কানের সাথে একটা তার ঢুকা দিল, গোটা শরীর কম্পিউটার হয়ে যাবে। তারপর দেখা যাচ্ছে যে ওই কম্পিউটারই বলে দিচ্ছে সব ভবিষ্যৎ বলে দিচ্ছে, এই 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 অবশেষে তুমি এইভাবে মারা যাবে। তখন তো মনে করো মানুষ পাগল, তাই কি না, দেখতে আর 1 বছর পরে মারা যাবে, তাহলে কি অবস্থা হবে? হ্যাঁ, কম্পিউটারই বলে দিচ্ছে, এমন কিছু আবিষ্কার হইলেও হতে পারে, বলা যায় না নাকি। আচ্ছা, তাহলে দেখো লাস্টে কথাই বলা হচ্ছে 7 থেকে 10 বছরের হায়াত। হ্যাঁ, আচ্ছা এবার দেখো মেকানিক্যাল হার্ট, এটা এমসিকিউর জন্য পড়বা। মেকানিক্যাল হার্ট মানে এই হার্টটা কৃত্রিম ভাবে আবিষ্কার হয়েছে, একবারে হার্ট যদি অকেজ হয়ে যায় তাহলে কৃত্রিম একটা হার্ট আবিষ্কার হয়েছে, এইটা আর কি সেট করাকে বলা হয় ইমপ্লান্ট করা। মেকানিক্যাল হার্টটা হচ্ছে মানে সরাসরি ওই হার্টটা মানে সরাসরি যন্ত্রচালিত আর কি। হ্যাঁ, মানে একবারেই কৃত্রিম। হ্যাঁ, এই তোমার হার্ট, ওই হার্ট একবারে ফেলে দিয়ে ওই হার্ট ঢোকাই দেওয়া হচ্ছে, তবে এটাতে হ্যাঁ ওর যাওয়ার সিস্টেম করে দিয়েছে, তবে এটা লাগাতে মাত্র 10 কোটি টাকা খরচ। হ্যাঁ, 10 কোটি টাকা খরচ হবে, নতুন তো। আচ্ছা, এবার দেখো বাংলাদেশে মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপনে বাংলাদেশেও কিন্তু করা হয়েছে। দেখো যে কত সালে করা হয়েছে, এটা এমসিকিউর জন্য এমসিকিউ হিসেবে পড়তে হবে, কত সালে করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সাল সহ মনে রাখতে হবে, কোন ডাক্তার পড়ছিল সেটা মনে রাখতে হবে। এবার হলো ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারিটার ব্যাপারটা একটু দেখো। ওপেন হার্ট সার্জারিটা কেমন, যে হার্টকে ওপেন করা মানে দেখো এই যে স্টারনাম আছে না, এই স্টারনাম বরাবর কেটে ফেলে হার্টকে একবার আলাদা করে দেওয়া। হ্যাঁ, আলাদা করে ফেলে তারপরে যে অপারেশন করা হবে ওটাকেই বলা হবে ওপেন হার্ট সার্জারি। এখন ওই ওপেন হার্ট সার্জারি 3টা পদ্ধতি আছে। দেখো প্রথম নম্বরে বলা হচ্ছে যে অনপাম্প সার্জারি। অনপাম্প সার্জারি মানে হার্টকে বন্ধ রাখা হবে পুরোপুরি। হ্যাঁ, হার্টের পাঞ্চিং ক্রিয়া এটা চলবে না, একবারে বন্ধ, কিন্তু হার্ট লাংস মেশিন আছে একটা, হার্ট লাংস মেশিনের সাথে কানেকশন করে দেওয়া হবে রক্তনালী।
হার্ট লাংস মেশিন মানে বাইরে হার্ট আর লাংসের সাথে আমাদের এওটা সব কানেকশন করে দেওয়া হয়, হ্যাঁ, পালমোনারি ধমনী কানেকশন করে দেওয়া হয়। এবার হচ্ছে ওই হার্ট লাংস মেশিনের মাধ্যমে আমাদের গোটা শরীরে রক্ত সঞ্চালন, অক্সিজেন, শ্বাসক্রিয়া সব চলবে, হার্ট বন্ধ। এই অবস্থায় তুমি অপারেশন করবা। এইটাকে বলা হয় অনপাম্প পদ্ধতি। আর অফপাম্প পদ্ধতি হার্ট লাংস মেশিন বাদ, হার্ট পাঞ্চিং করতেছে ওই অবস্থায় অপারেশন করা, ওটাই কিন্তু আবার অফপাম্প পদ্ধতি। ওটাই হলো অফপাম্প, মানে বাইরেটা অফ রাখছো। তবে সেক্ষেত্রে হার্ট যদি খুব জোরে জোরে ধুকুর করে তাহলে সমস্যা না। তো সেজন্য এক ধরনের ওষুধ আছে, ওষুধ প্রয়োগ করে হার্টকে পাঞ্চিং ক্রিয়াকে স্লো করা হয়। ওই ওষুধের নাম অন্য বই আছে, এখানে নাই। ক্যালসিয়াম ব্লকার আর বিটা ব্লকার। ক্যালসিয়াম ব্লকার এগুলো এমসিকিউ। এগুলো এমসিকিউ। ও বিটা ব্লকার, এই দুটা মেডিসিন দিয়ে তোমার হার্টের পাঞ্চিং ক্রিয়াকে স্লো করা হয়। আরেকটা পদ্ধতি আছে রোবট সহযোগী সার্জারি, মানে ডাক্তার কম্পিউটারের সাহায্যে দেখবে এবং রোবোটিক হাত। স্যার পরে ক্যালসিয়াম ব্লকার আর হচ্ছে বিটা ব্লকার, বিটা ব্লকার আর বিটা ব্লকার। দেখো ডাক্তার কি করবে, রোবট সহযোগী সার্জারি। ডাক্তার যে কাজটা করবে, ডাক্তার কম্পিউটারে তার হার্টের গোটা অবস্থা দেখবে এবং রোবোটিক একটা হাত কম্পিউটারে নির্দেশ দিবে, রোবোটিক হাত হ্যান্ড আর কি অপারেশন করবে, আর ডাক্তার কম্পিউটারে সব নির্দেশনা দেবে। এটাই বেশি নিখুঁত অপারেশন, রোবট তো ভুল করে না, বুঝতে পারছো? এটাকে বলা হয় রোবট সহযোগী সার্জারি। তো এখান থেকে তোমার শুধু এইটুকু মনে রাখলে হয়, এখান থেকে এমনি সৃজনশীল আসে না। করোনারি বাইপাস সার্জারি, এটা আবার গুরুত্বপূর্ণ সৃজনশীল। করোনারি বাইপাস সার্জারির প্রথম দিকে যা আছে সবই এমসিকিউ। করোনারি মানে তো আমরা জানি যে করোনারি বাংলা অর্থ হলো আবরক, তাই না? তো আবরক রক্তনালী বাইপাস সার্জারি কেন নাম হলো? কারণটা হলো এই, মনে করো এখানে একটা রক্তনালী, এই রক্তনালীতে চর্বি জমে গেছে, এরকম চর্বি জমে গেছে, হ্যাঁ। এখন বাইপাস নাম কেন হলো? বাইপাস দিয়ে একটা রাস্তা করা হলো, তাহলে ওটার নাম বাইপাস হবে না? তো বাইপাস রাস্তাটা কেমন দেখো, যে এখানে চর্বি জমে গেছে, তুমি এখন কি করলাম, যে পা থেকে বা হাত থেকে একটা রক্তনালী, নিয়ে তুমি কি করলা, যে এইখানে একটা কানেকশন দিয়ে দিলাম, তাহলে এইটার নামই হবে করোনারি বাইপাস সার্জারি। এখন রক্ত ওদিক দিয়ে না যায়, ওই বাইপাস রাস্তা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকবার মানে ধরো কোন একটা আমাদের করোনারি রক্তনালী, মানে হৃদপিণ্ডির যে রক্তনালী, তার নাম কি করোনারি রক্তনালী না, ওই রক্তনালীতে চর্বি জমে গেছে, চর্বি জমে যাওয়ার কারণে রক্ত যাচ্ছে না, ঠিক আছে? তো তখন তুমি কি করলা, পা থেকে বা হাত থেকে, আমাদের হাতে পায়ে গোটা শরীরে অসংখ্য রক্তনালী আছে, যেটা হলো পর্যাপ্ত আর কি, হ্যাঁ। তো এত বেশি আছে যে ওখান থেকে তুমি যদি কয়েকশো রক্তনালী ছিঁড়ে নাও, তাও দেহের কোনো ক্ষতি হবে না। তাহলে এখান থেকে একটা মাত্র ছিঁড়া হলো, কেটে নিয়ে এখানে লাগাই দেওয়া হলো পাশ দিয়ে, তাহলে এখন রক্ত এদিক দিয়ে যেতে পারবে না, পাশ দিয়ে যাবে, তাহলে রক্ত ঠিকঠাক ভাবে চলছে, সমস্যা নাই। বুঝলি? বুঝতে পারছো? এটাকেই বলা হয় করোনারি বাইপাস সার্জারি। তো এখানে কিছু বিষয়গুলো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে মনে রাখবা, যেমন হলো এখানে বলা হচ্ছে দ্বিতীয় নম্বর প্যারা, দেখো করোনারি বাইপাস সার্জারির দ্বিতীয় নম্বর প্যারা, আর্টারিওস্ক্লেরোসিস কাকে বলে? আর্টারিওস্ক্লেরোসিস কাকে বলে? হ্যাঁ, এটা হচ্ছে বাংলা অর্থ কি? আর্টারি মানে তো আমরা জানি ধমনির একটা শাখা, স্ক্লেরোসিস মানে কি? স্ক্লেরেন মানে কি? শক্ত, স্ক্লেরেন মানে শক্ত, সিস মানে পদ্ধতি, তাহলে ধমনির ভিতরেরটা শক্ত হয়ে যাওয়ার যে পদ্ধতি, সেটাই হলো স্ক্লেরোসিস। স্ক্লেরেন মানে হলো শক্ত, তাই না? তাহলে সেখান থেকে আর্টারিওস্ক্লেরোসিস নামকরণটা হয়েছে। ভিতরে শক্ত হওয়া, ধমনির ভিতরটা শক্ত হয়ে যাওয়াকে বলা হয় আর্টারিওস্ক্লেরোসিস। তাই এটা আমাদের জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে লিখতে হবে যে দ্বিতীয় নম্বর লাইন থেকে ধমনির প্রাচীরে এন্ডোথেলিয়ামে হলুদ চর্বি জমা হয়, লিখতে হবে যে যদি আগে থেকে আছে কোলেস্টেরল জাতীয় হলুদের চর্বি পদার্থ, লিখতে হবে ধমনির প্রাচীরে এন্ডোথেলিয়ামে হলুদ চর্বি পদার্থ জমা হয়, পরে এসব পদার্থে তন্তু পুঞ্জীভূত হয়ে শক্ত হয়ে শুরু হয় এবং চূর্ণময় পদার্থে পরিণত হয়। এই প্রক্রিয়াকে আর্টারিওস্ক্লেরোসিস বলা হয়। আমাদের চর্বি জমলে হয় কি, অনেক সময় রক্তগুলা যখন লোহিত গুলিকা টুলিকা যায়, তখন এগুলা কি হয়, এগুলা হলো ভেঙে যায়, ভেঙে গেলে ওর মধ্যে কিছু ফাইব্রিন বা প্রোটিন জাতীয় যে পদার্থ, তন্তুময় প্রোটিন, সেগুলো ওর সাথে মিশে যায়, মিশে যায় একটা শক্ত ভাব হয়, তখন এটার নাম হলো আর্টারিওস্ক্লেরোসিস।
শুধু চর্বি যে আছে তা না, তার সাথে আরো শক্ত হওয়ার জন্য রক্তগুলা ভেঙে যায়, ওখানকার প্রোটিন বের হয়ে আসে, ওর সাথে দলা পাকিয়ে একটা শক্ত ভাব হয়, এটা হলো অ্যাটেরোস্ক্লেরোসিস। এটা বানায় লিখতে পারো, হ্যাঁ লিখবা যে কি লিখবা যে আমাদের হচ্ছে রক্তনালীর ভিতরটা হলুদ চর্বি জমা হয় এবং তার সাথে কিছু প্রোটিন জাতীয় পদার্থ জমা হয়ে যে শক্ত ভাব হয় সেটা হলো অ্যাটেরোস্ক্লেরোসিস। এটুকু লিখলেই যথেষ্ট, হ্যাঁ। আর পুঞ্জীভূত পদার্থগুলোকে অ্যাথেরোমেটাস প্লাক্স বলে। অ্যাথেরোমেটাস হলো ফ্যাটি অ্যাসিডের স্তূপ, অ্যাথেরোমেটাস হলো ফ্যাটি অ্যাসিডের স্তূপ। এরপরে দেখো যে এখানে শেষ দুই প্যারাতে এমসিকিউ আছে। ধূমপান উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল মাত্রা বৃদ্ধি, ডায়াবেটিস প্রভৃতি ধমনী গাঁথলে প্লাক জমার কাজ ত্বরান্বিত করে। তাছাড়া মানে হলো ফ্যাটি অ্যাসিড স্তূপ, অ্যাথেরোমেটাস মানে ফ্যাটি অ্যাসিড স্তূপ, প্লাক্স প্লাক্স মানে সিপি বোঝায়, প্লাক্স মানে সিপি, তাহলে ফ্যাটি অ্যাসিড স্তূপ, মানে ফ্যাটি অ্যাসিড স্তূপ। আচ্ছা এখন দেখো ধূমপান উচ্চ রক্তচাপ, এই দুই লাইন এমসিকিউ। তারপরে আছে যখন করোনারি ধমনী লুমেনে গহ্বরে করে 50 থেকে 70% সম্পূর্ণ হয় তখন অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহ হৃৎপিণ্ডে কমে যায়, এটা তো আগে আমরা জানলাম, হ্যাঁ। তারপরে এখানে এমসিকিউর জন্য করতে হবে যে মানে এই যে করোনারি বাইপাস সার্জারিটা করতে সময় লাগে 3 থেকে 5 ঘন্টা। দেখো শেষের দিকে আছে, পাইছো? হ্যাঁ অনেক। আর বই থেকে নিয়ে 9 বছর লাগবে, হ্যাঁ ওটা লাগবে। আর উপরের দিকে দেখো ধমনী লুমেনে যদি 90 থেকে 99% সম্পূর্ণ হয়ে যায় তখন এটা হলো অস্থিত এনজাইনা। কারো যদি হার্ট অ্যাটাক নাও হয়, কোনো কারণবশত অনেক সময় বেশি সুখে থাকলে শান্তিতে থাকলে হার্ট অ্যাটাক হয় না, হ্যাঁ, তো তখন অস্থিত এনজাইনা হবে, মাঝে মাঝে ব্যথা অন্তত হবে, হার্ট অ্যাটাক না হোক, হ্যাঁ। তখন ডাক্তারের কাছে যায় বলে কি আপনার তো 99% জমেছে, তখন তারও ব্যথা শুরু হয়ে যাবে, তখন টেনশন হবে যে আরো ব্যথা শুরু হয়ে যাবে, তখন তাড়াতাড়ি অপারেশন করতে হবে। আর অপারেশন করলে ডাক্তারের মনে করো অনেক টাকা, হ্যাঁ তাই কি না, ডাক্তারের পকেট গরম। আচ্ছা তাহলে হচ্ছে যে লাস্ট টপিকস এটা শেষ। লাস্ট টপিক হলো অ্যানজিওপ্লাস্টি, মানে রক্তনালীর পুনর্নির্মাণ। অ্যানজিওপ্লাস্টি বাংলা অর্থ এটা অবশ্যই এখানে দেয়াই আছে, হ্যাঁ বাংলাটা দেয়া আছে। রক্তবাহিকা বা রক্তনালীর পুনর্নির্মাণই হলো অ্যানজিওপ্লাস্টি। এখানে দেখো একজন জার্মান কার্ডিওলজিস্ট নাম মনে রাখবো, সর্বপ্রথম এই পদ্ধতি প্রয়োগ করেন, হ্যাঁ সাল সহ। তো এখানে একটু খেয়াল করো, হ্যাঁ প্লাস্টিক সার্জারি না, এটা প্লাস্টিক সার্জারি না। অ্যানজিওপ্লাস্টি মানে হলো রক্তনালীর পুনর্নির্মাণ বলতে বোঝায় যে ধরো এইখানে হচ্ছে কোলেস্টেরল জমে আছে, হ্যাঁ, এখন পুনর্নির্মাণ করা মানে আমি বাইপাস সার্জারি করব না, আমি রক্তনালীর ভিতরে যে চর্বি জমেছে ওটা জাস্ট ক্লিয়ার করব, তাহলে তো পুনর্নির্মাণ হয়ে গেল। তো এই ক্লিয়ার করার পদ্ধতি 4টা। একটা পদ্ধতির নাম দেখো আছে বেলুন অ্যানজিওপ্লাস্টি। বেলুন অ্যানজিওপ্লাস্টি কি, যে আমি একটা তার মনে করো, হ্যাঁ ক্যাথেটার বা তার, ওই তারের সাথে একটা চুপসানো বেলুন ঢুকাই দেবো, বুঝা গেল কি, এবং ক্যামেরাও থাকবে। তারপর আমি হলো পায়ের কুচি এখান থেকে রক্তনালী বরাবর পাঠাবো, পাঠায় এইখানে যখন আমি ঢুকে যাব তখন জোর করে এটাকে ঢুকাই দেবো, দিয়ে তাহলে ফুলাবো বাইরে থেকে, তাহলে ওই চাপে মনে করো ওই চর্বিগুলা ভেঙে চলে যাবে, তখন ওটা ক্লিয়ার হয়ে গেল। পরে বেলুনটা কিন্তু বের করে দেবো, রেখে দেবো না, হ্যাঁ বুঝা গেল। তাহলে এটা একটা পদ্ধতি। আরেকটা দেখো লেজার অ্যানজিওপ্লাস্টি। লেজার অ্যানজিওপ্লাস্টি কি করা হয়, ওই যে তারটা পাঠানো হলো না, তারের জায়গায় বিভিন্ন ধরনের খুর বা ড্রিল মেশিন এরকম বা ব্লেড এরকম কিছু থাকবে। ও লেজার হলো আলোক রশ্মি, আলোক রশ্মি। তো আমি হলো ওই আলোক রশ্মি, এক ধরনের আলোক রশ্মি আছে, এটা পাঠাই ওই আলোক রশ্মি দিয়ে আমি আলো মারবো, ওই আলোতে এই সব চর্বিগুলো গলে যাবে, গলে একবারে ভ্যানিশ হয়ে যাবে, বাষ্পীভূত হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এটা হলো আমার ক্লিয়ার করা, এটা তো পুনর্নির্মাণ করা হচ্ছে, তাই না। আরেকটা হলো, হ্যাঁ এটা বেশি ভালো, কিন্তু সবথেকে বেশি ভালো লাস্টেরটা, করোনারি অ্যাথেরেক্টমি। রেক্টমি মানে ভেঙে টুকরো কেটে ফেলা, ছোট ছোট করা। রেক্টমি মানে কি, ছোট ছোট করা। অ্যাথেরো মানে কি, রক্তনালী ভিতরে যে চর্বি জমেছে সেটাকে ছোট ছোট করে ফেলাই হলো রেক্টমি, সেটাকে ছোট ছোট করে ফেলা কি রেক্টমি। তাহলে একটু বাংলাটা মনে রাখবো, অ্যাথেরেক্টমি কেন নাম হয়েছে, রেক্টমি মানে ছোট ছোট করা, রেক্টমি মানে কি ছোট ছোট করা, এই যে ছোট ছোট করে কেটে ফেলছি সেটাই হলো রেক্টমি। এখন হচ্ছে যে এটা কিভাবে করা হয়, এটাই হলো যেটা আগে বলছিলাম আর কি, যে তার পাঠালাম, তারের আগায় গ্রিল মেশিন আছে, ওরকম ছোট্ট গ্রিল মেশিন, ব্লেড
চাকু এইসব আছে। তারপরে আমি এটাকে জোর করে এর মধ্যে ঢুকাই, এটাকে আমি ঘুরাবো বা ড্রিল মেশিন দিয়ে ঘুরে মারবো, তাহলে কি হবে, সব একবারে ভাঙিয়ে চুলে তছনছ হয়ে যাবে, দিয়ে ক্লিয়ার হয়ে গেল। এটাই হলো যে করোনারি অ্যাথেরেক্টমি, ওই জন্য নাম হচ্ছে রেক্টমি। রেক্টমি হলো ছোট ছোট কাটা। লাস্ট হলো করোনারি স্টেনিং, এটা হলো সবথেকে বেশি করা হয়, যেটাকে আমরা বলি রিং পরানো। স্টেনিং মানে কি, জাল। স্টেন মানে কি, জাল। স্টেন মানে হলো জাল, হ্যাঁ, স্টেন মানে হলো জাল, এটা মানে হলো জাল বুঝাই। হ্যাঁ, কেন জাল, যে ধরো আমি চুপসানো একটা বেলুন সহ, হ্যাঁ, ওই চুপসানো বেলুনেতে, বেলুনের উপরে আবার জাল, তারের মতো একটা জাল, সেটাও চুপসানো। হ্যাঁ, এবার আমি এখানে জোর করে ঢোকালাম, ঢোকানোর পরে বেলুন যখন ফুলাবো, বেলুনের বাইরে কি জাল আছে, জালটা খুলে যাবে, এরকম সিস্টেম। জালটা কি হবে, খুলে যাবে। যখন খুলে যাবে তখন হচ্ছে আমি বেলুনটা বের করে নিব, কিন্তু ওই জালটা এখানে রেখে দেবো। বুঝা গেল কি? তাহলে এটা তো জালের চাপে কোলেস্ট্রল গুলো সরে গেল না, দিয়ে ওখানে একটা ক্লিয়ার রাস্তা হয়ে গেল না, পরে তার চর্বিও জমবে না, কারণ ওই জাল আছে যে। তাহলে এটাকে বলা হয় রিং পরানো। এটাই বেশিরভাগ মানুষ করে থাকে। এটাকে কি বলা হয়, রিং পরানো। জাল ভিতরে থেকে যাবে। হ্যাঁ, জালটার ভিতরেই থেকে যাবে। ওষুধ খেতে হবে সারা জীবন, না সারা জীবন খেতে হবে, মরার পরে খেতে হবে না, মানে মরা পর্যন্ত সারা জীবন। হ্যাঁ, তো হ্যাঁ, এটা সিকিউ। অ্যাঞ্জিওপ্লাস্টিক প্রকারভেদ এবং অ্যাঞ্জিওপ্লাস্টিক পর্যন্তই আর কি। লাস্টে দেখো এই সম্পূর্ণ কাজ করতে মাত্র 30 মিনিট সময় লাগে। উপকারিতাও আমরা পড়ে রাখবো, হ্যাঁ, এই সৃজনশীলের জন্য উপকারিতা। হ্যাঁ, এখন হচ্ছে আগের মধ্যে তোমরা ফার্স্ট পার্ট বই নিয়ে আসবা, তবে এইটা যদি কারো পড়তে যায়, কোথাও কোনো আটকে যায়, তাহলে একটু ওই 8 ক্লাসের আগে বলবা, মানে আগামী তো ফার্স্ট পার্ট 8 হবে, আগামী ফার্স্ট পার্ট 8 নিয়ে আসবা। আর এটা হলো পড়ে ফেলতে হবে, কারণ পরীক্ষা দেবো না একদিন পর, একদিন পরে পরীক্ষা।